7 সালে আইটিএস পলিসি দিয়ে যে প্রাইভেটাইজ করা হলো এবং লোকাল ইন্ডাস্ট্রিকে যে এনকারেজ করা হলো, তার ফলে কিন্তু কিছু কোম্পানি ক্যাপাবিলিটি তৈরি হয়েছে। পলিসি ছিল কিন্তু আমরা অ্যাড্রেস করিনি, সেটা অ্যাড্রেস করার চেষ্টা করা হয়েছে। স্মার্টফোন পেনিট্রেশন বাড়ানোর জন্য ইদানিং সরকার কিছু উদ্যোগ নিচ্ছেন। পট পরিবর্তনের পরে সরকার দেশের টেলিযোগাযোগ খাতে সংস্কার শুরু করেছে। এরই ধারাবাহিকতায় বিটিআরসি একটি খসড়া নীতিমালা প্রণয়ন করেছে এবং ইতিমধ্যে এই খসড়া নীতিমালাটি চূড়ান্ত পর্যায়ে গেছে বলে আমাদের কাছে খবর আছে। কিন্তু এই সংস্কার ঘিরে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে। একটি পক্ষ বলছে এই সংস্কার নীতিমালায় বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করা হয়েছে, অপরপক্ষে কেউ দাবি করছেন বহু স্তর ভিত্তিক যে লাইসেন্সিং কাঠামো, এটি যদি সিম্পলিফাইড করা হয় বা ইউনিফাইড করা হয় তাহলে সেক্ষেত্রে যে ঘটনাটি ঘটবে, আমাদের সেবার গুণগত মান বাড়বে, পাশাপাশি ইন্টারনেটের দাম কমতে পারে। আবার বিটিআরসি দাবি করছে এই সংস্কারের উদ্যোগ মূলত দেশি এবং বিদেশি বিনিয়োগকে আরও সহজ করা, গুণগত মান প্রণয়ন করা এবং পাশাপাশি ইন্টারনেটের দাম কমানো। এই যখন অবস্থা, তখন বাংলাভিশনের নিয়মিত আয়োজন ডিজিটাল লাইফে আজকের এপিসোডে আমি স্বাগত জানাচ্ছি শুভ ইসলাম। আমাদের আজকের আলোচনার বিষয় টেলিযোগাযোগ খাতে সংস্কার, প্রত্যাশা এবং প্রাপ্তি। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি হাসিবুর রশিদ, সিইও ইন্টারক্লাউড লিমিটেড। কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ শুভ। বাংলাভিশনকে ধন্যবাদ আবারও আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বাংলাভিশনের দর্শকদেরকে শুভেচ্ছা। আসিফ ভাই, আমরা একটা বিষয় দেখেছি, আমি যেমনটা আমার ইন্ট্রোতে বলছিলাম, অনেকগুলো তথ্য দিচ্ছি যে টেলিযোগাযোগ খাতে যে সংস্কার শুরু হয়েছে, এই সংস্কার এখন পর্যন্ত কমপ্লিট না, এখন পর্যন্ত খসড়া নীতিমালাতেই আছে, চূড়ান্ত হয়নি। কিন্তু এই নীতিমালাকে কেন্দ্র করে পক্ষ বিপক্ষ নানামুখী বিতর্ক শুরু হয়েছে এবং এখনো চলছে। আপনি এই সামগ্রিক যেই প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াকে নিয়ে আপনার মূল্যায়নটা আমরা একটু জানতে চাই আপনার কাছে। জি, ধন্যবাদ শুভ। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আপনি আলোচনা করছেন। বাংলাদেশে আসলে আমরা যদি দেখি যে সর্বশেষ যে আমাদের টেলিকম পলিসি বা অ্যাক্ট নিয়ে কাজ হয়েছে সেটা 2010 সালে। তারপরে গত 15 বছর কিন্তু এগুলো নিয়ে কোনো কাজ হয় নাই। তো এটা ইনএভিটেবল ছিল যে আমাদের টেলিকম পলিসি বা যে অ্যাক্ট রেগুলেশনগুলো রয়েছে এগুলো নিয়ে একটা সংস্কার করা। যেহেতু এখন এই মুহূর্তে একটা পট পরিবর্তন হয়েছে, একটা সংস্কার চলছে, আমাদের অন্যান্য খাতেও সংস্কার চলছে, সুতরাং সংস্কার যখন কোনো কিছু হয় তখন কিন্তু এটা সমালোচনা হয়। এবার যারা স্টেক হোল্ডার, যারা অ্যাফেক্টেড হবে, তারা এই জায়গাতে সমালোচনা করবে, তাদের ইনপুট নেওয়া হবে। আমরা যেহেতু বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন বিটিআরসি এইটা পলিসিটা ফর্মুলেট করেছিল এবং শুরুর দিকে পাবলিক কনসালটেশন হয়েছে, দুটো ওয়ার্কশপ হয়েছে, আমরা সেখানে পার্টিসিপেট করেছি। তো আমার মনে হয়েছে যে বাংলাদেশে যখন কোনো কিছু পলিসি বা অ্যাক্ট তৈরি হয় তখন আসলে বেস্ট প্র্যাকটিসগুলো নিয়ে কাজ করা হয় না। কারণ আমরা 1997-এ ন্যাশনাল টেলিকম পলিসি করেছিলাম, তারপর থেকে সেটার আউটকাম ছিল 2001-এ টেলিকম অ্যাক্ট এবং 2002-তে নিয়ন্ত্রণ সংস্থা বা বিটিআরসি তৈরি হওয়া। তারপর থেকে কিন্তু আমরা 2007 সালে এসে দেখেছি ইন্টারন্যাশনাল লং ডিস্টেন্স টেলিকম পলিসি, কিন্তু সেটা কিন্তু একটা ন্যাশনাল টেলিকম পলিসি হতে পারত, ইন্টারন্যাশনাল কথাটা আনার দরকার ছিল না। যদিও ওই পলিসির মাধ্যমে বাংলাদেশের ইন্টারন্যাশনাল টেলিকম খাতকে ব্যক্তি মালিকানাধীন বা উদারীকরণ করা হয় আর কি, লিবারালাইজেশন বা প্রাইভেটাইজেশন যেটা বলা হয় সেটা করা হয়। তো সেই পলিসিটা 2010-এ আবার অ্যামেন্ডমেন্ট করা হয়, যার ফলে বাংলাদেশে ধরেন যে লেয়ার ভিত্তিক একটা পলিসি করেছিল 2007 সালে, সেই লেয়ারটা নাম্বার অফ লাইসেন্স রেস্ট্রিক্টেড ছিল, কিন্তু 2010 সালের যে অ্যামেন্ডমেন্ট করা হয় সেখানে এসে এই রেস্ট্রিকশনগুলো উঠিয়ে দেওয়া হয়। তার ফলে হয় কি যে এক একটা লেয়ারে বাজার বিবেচনা না করে নাম্বার অফ লাইসেন্স অনেক বেশি ছিল, যার ফলে হয়েছে কি যে কম্পিটিশনটা প্রপার হয় নাই, মার্কেটগুলো ঠিকমতো অ্যাড্রেস হয় নাই, যার জন্য একটা কেওয়াস তৈরি হয়েছিল আসলে। এইটা ইউনিফিকেশন বা যে কথাটা বলছেন 2016-17 দিকেও কিন্তু একবার বিটিআরসি উদ্যোগ নিয়েছিল, তখন আইটিইউ থেকে এক্সপার্ট এসেছিল, তারাও কিন্তু একটা ইভ্যালুয়েট করেছিল। তখন 2023 সালের দিকেও একটা উদ্যোগ ছিল যে একটা ইউনিফিকেশন করা হবে। তো বর্তমানে যে ড্রাফটটা আমরা দেখেছি যে পর্যন্ত, তারপরে কি চেঞ্জ হয়েছে আমরা জানি না, এই ড্রাফটটাতেও কিন্তু লেয়ার্ড আর্কিটেকচারই আছে। আপনি বলছিলেন যে লেয়ার উঠিয়ে দেওয়া হচ্ছে, এখানেও কিন্তু 3টা লেয়ার আছে আমরা যে পর্যন্ত দেখেছি, যে ইন্টারন্যাশনাল একটা লেয়ার, ন্যাশনাল একটা লেয়ার আর অ্যাক্সেস লেয়ার একটা করা হয়েছে।
তো এই 3 লেয়ারের মধ্যেই আপনার বহুস্তর ভিত্তিক যে লাইসেন্স কাঠামোটা ছিল এই তিনটার মধ্যে মার্চ করা হচ্ছে। জি, দেখা যাচ্ছে যে ইন্টারন্যাশনালে কয়েক ধরনের লাইসেন্স ছিল, সাবমেরিন কেবল, আইটিসি, আইজিডব্লিউ, আইআইজি, এগুলোকে হরাইজন্টাল ইউনিফিকেশন কাইন্ড অফ একটা ট্রিটমেন্ট করা হচ্ছে এখন, যেখানে আইজিডব্লিউ, আইআইজি লাইসেন্স থাকবে না, এই লাইসেন্স স্তরটার নাম হবে ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি সার্ভিস প্রোভাইডার লাইসেন্স, আইসিএসপি, এরকম প্রস্তাব করা হয়েছে। আবার আমরা দেখেছি যে একটা লেয়ার করেছে এখন ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার কানেক্টিভিটি সার্ভিস প্রোভাইডার লেয়ার, ওখানে এনটিটিএন, টাওয়ার কোম্পানি, এগুলোর কথা বলা হয়েছে। বাট এনটিটিএন কিন্তু মানে অন্য যে কোনো লাইসেন্সই এনটিটিএন উপর দিয়ে রাইট করছিল সোফার 2010 সালের 7 সালের আইএলটিএস পলিসি বা 10 সালের আইএলটিএস পলিসিতে। আর অ্যাক্সেস লেয়ারটা অ্যাক্সেস লেয়ারের মতোই আছে এখন, ওখানে ফিক্সড অ্যান্ড মোবিলিটি বা সেলুলার মোবাইল দু ধরনের সার্ভিস রাখা হয়েছে। সোফার যেটা হয়েছে এটা এখনও বলা যাবে না যে এই পলিসিটা হওয়া মানে সব কিছু হয়ে যাওয়া। এই পলিসির পরে আবার গাইডলাইনগুলো আসবে, লাইসেন্সিং গাইডলাইনগুলো আসতে হবে, কারণ গাইডলাইনগুলো থেকে বোঝা যাবে আসলে যে কী ধরনের লাইসেন্স হবে এবং লাইসেন্সিং গাইডলাইনের কন্ডিশনগুলো কী থাকবে, তার উপরেই বিজনেসটা কেমন হবে বা কনজিউমার কি বেনিফিট হবে সেই জিনিসগুলো বোঝা যাবে তখন। সেক্ষেত্রে আমি এই প্রস্তাবিত খসড়া নীতিমালার বিষয়ে যদি একটু আসি, তাহলে এখন পর্যন্ত বিভিন্ন খাত থেকে আসলে কি কি ধরনের আপত্তিগুলো বিটিআরসিকে জানানো হয়েছে? আপনি তো বিভিন্ন সেক্টরে লাইসেন্স হোল্ডার এবং ব্যবসা করেন। জি, সোফার যেটা হয়েছে দেখেন, আমরা যখন এই লাইসেন্সিং খসড়া তৈরি হয় তখন আমাদের একটা ধারণা ছিল যে 2007 সালে যে লাইসেন্স পলিসি হয়েছিল সেখানে স্থানীয় অপারেটরদেরকে একটা প্রিভিলেজ দেওয়া হয়েছিল যে কিছু কিছু সেগমেন্টে 100% দেশি কোম্পানি হতে হবে, এরকম প্রোটেকশনগুলো ছিল। তো এখন সেই প্রোটেকশনটা থাকছে না। এখন যে ড্রাফটটা হয়েছে তাতে হয়তো ফরেন ইনভেস্টমেন্ট 85%, 65% পর্যন্ত অ্যালাউ করা হয়েছে। তো তাতে দেখা যাচ্ছে যে 100% কেউ দেশি কোম্পানি থাকবে না। সুতরাং প্লাস কিছু কিছু লাইসেন্সকে একদম ডিরেগুলেট করা হচ্ছে, যেমন আইজিডব্লিউ, আইআইজি, আইসিএক্স, নিক্স, এই লাইসেন্স নামে কোনো লাইসেন্স থাকছে না। আমি যেটা বলছিলাম যে আইজিডব্লিউ, আইআইজি এগুলো আইসিএসপিতে ওই সিমিলার সার্ভিস ওই লেয়ারটা দিতে পারবে, এরকম করা হয়েছে। তো সেই ক্ষেত্রে ধরেন একটা ইকোসিস্টেম যখন একভাবে অপারেট করছে লাস্ট 17-18 বছর, সেই ইকোসিস্টেমটা হঠাৎ ভেঙে গেলে হয় কি, এটা যে কোনো সংস্কারের ক্ষেত্রে কিন্তু আপনার বাধা আসবে শুরুতে। কিছু কিছু স্টেক হোল্ডার হয়তো তাদের বিজনেস থাকবে না, তাদের এমপ্লয়ীদের চাকরি থাকবে না, সেদিক থেকে কিন্তু একটা প্রতিবাদ আসবেই, এটা যে কোনো সংস্কারের ক্ষেত্রেই। তবে আমি বলবো যে আমরা দেশি কোম্পানি যারা কাজ করছি বাংলাদেশে, যে কোনো পলিসি, যে কোনো রেগুলেশন হোক না কেন, দেশি কোম্পানির জন্য কাজ করার স্কোপ থাকে। কারণ টেলিকম ইন্ডাস্ট্রিটা আসলে হয়েছে কি যে একটা ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি, এখানে অনেক হিউজ ক্যাপিটাল লাগে ইনফ্রাস্ট্রাকচারের জন্য। তো আমাদের লোকাল রিসোর্স তো অত নাই, যার জন্য ফরেন ইনভেস্টমেন্টও আমরা এনকারেজ করতে হবে আমাদেরকে, বা ইনভাইট করতে হবে যে তারা যাতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে বেশি ইনভেস্টমেন্ট নিয়ে আসতে পারে। কিন্তু আমরা কিন্তু দুই লেয়ারে দেখতে পারি জিনিসগুলো, যে একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, একটা হচ্ছে সার্ভিস। লোকাল অপারেটররা যাতে সার্ভিস পার্টে থাকতে পারে সেই সুযোগটা তৈরি করে দেওয়া উচিত যে কোনো পলিসি বা রেগুলেশনের ক্ষেত্রে। খসড়া নীতিমালায় প্রয়োগটা আপনি দেখতে পাচ্ছেন কিনা? আমি ঠিক ওরকমভাবে দেখতে পাচ্ছি না, কারণ যখন এর আগেও ওয়ার্কশপে অ্যাটেন্ড করেছি তখন আমি ইনপুট দিয়েছি যে ইনফ্রাস্ট্রাকচার বেসড কিছু লাইসেন্স হওয়া উচিত, সার্ভিস বেসড কিছু লাইসেন্স হওয়া উচিত। কিন্তু এই খসড়াতে ইনফ্রাস্ট্রাকচার এবং সার্ভিসকে একদম মিক্স করে ফেলা হয়েছে। যেমন একটা এক্সাম্পলই যদি বলি আমি, যে আইসিএসপি যে লেয়ারটা রাখা হয়েছে সেখানে সাবমেরিন, আইটিসি, আইজিডব্লিউ, আইআইজি এগুলো মার্জ হয়ে আসবে। ইতিপূর্বে যে আইজিডব্লিউ বা আইআইজি যে লাইসেন্সটা, তারা যে সার্ভিসগুলো দিয়েছে, এখন সাবমেরিন কেবল আলা যদি সব সার্ভিস অ্যাকুমুলেট করে একসঙ্গে দেয় তাহলে হয়তো তার স্ট্রেংথ অনেক বেশি থাকবে। তারপরেও সুযোগ থাকবে যে কেউ যদি ইন্টারনেটের ক্ষেত্রে যদি এগ্রিগেশন পাওয়ার ইউজ করে সে হোলসেল লেয়ারে একটা বিজনেস করার সুযোগ পায়, সে হয়তো সেই ধরনের সার্ভিস ক্রিয়েট করতে পারবে। ইন্টারকানেকশনটা যেটা ডিরেগুলেট করা হয়েছে আইসিএক্স বা নিক্স, এই দুটো লাইসেন্সকে, আমার যেটা মনে হয় যে ইন্টারকানেকশন তো লাগবেই। ইন্টার অপারেটর ইন্টারকানেকশন ইজ এ মাস্ট, সেটা যে ফর্মে হোক না কেন। এতদিন ছিল লাইসেন্স, ভয়েসের জন্য আইসিএক্স, ডেটার জন্য ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ, কিন্তু এটা যদি লেয়ারটা না থাকে তাহলে কিভাবে ইন্টারকানেক্ট করবে? ওখানে বলা হয়েছে যে তারা নিজেরা অ্যানেজ করবে। তো নিজেরা অ্যানেজ করতে গেলে যে ইস্যুটা হয়, ইন্টারকানেক্ট এক্সচেঞ্জ বেসিক্যালি একটা ইকোনমিক রেগুলেশন বলা যেতে পারে, কারণ এখানে
বাংলাদেশে এএনএসপি লেয়ারে তো ছোট অপারেটর আছে, বড় অপারেটর আছে, তখন তাদেরকে তো ইন্টারকানেক্ট করতে হয়। ইন্টারকানেকশন ইজ এ মাস্ট। কেউ তো আর আইল্যান্ড হিসেবে অপারেট করতে পারবে না। তো সেই জন্য এই ইন্টারকানেকশন লেয়ারটা, আমি যদি একটা অ্যানালজি নিয়ে আসি যে বাংলাদেশে ব্যাংকিং সেক্টর বা এমএফএস ব্যাংকস বিনিময়ে একটা প্ল্যাটফর্ম করেছিল বাংলাদেশ ব্যাংকে, যেটার মাধ্যমে ইন্টারঅপারেবিলিটি এবং ইন্টারকানেকশন তৈরি হয়েছিল। তো সেই ধরনের একটা প্ল্যাটফর্ম আইদার বিটিআরসিকে অথবা কাউকে একজনকে দায়িত্ব দিতে হবে, প্রাইভেট সেক্টরকে, অথবা বলা হচ্ছে যে এএনএসপি তারা দে উইল অ্যারেঞ্জ ইট। সুতরাং ইন্টারকানেকশন একটা ফ্যাসিলিটি থাকতেই হবে, যেটা ইট হ্যাজ টু বি নিউট্রাল। কারণ এখানে ছোট অপারেটর, বড় অপারেটর, কারণ বড় অপারেটর ইন্টারকানেকশন দিতে চায় না নর্মালি ছোট অপারেটরদেরকে। সুতরাং এইখানে একটা রেগুলেটরি একটা ইন্টারভেনশন ইজ এ মাস্ট, সেটা লাইসেন্সের থ্রুতেই হোক বা যে কোনো ফর্মেই হোক না। যেহেতু ডিরেগুলেট করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় না যে এটার কোনো বিকল্প ব্যবস্থা বা বিকল্প পদ্ধতি অবশ্যই আছে বা থাকবে, যার কারণে ডিরেগুলেট করা হচ্ছে? অবশ্যই থাকতে হবে, কিন্তু স্পেসিফিক কোনো আমি ওরকম দেখি না। বলা হয়েছে যে এনএসপি দে উইল অ্যারেঞ্জ বাই দেমসেলভস। ইজ ইট পসিবল? এটাও পসিবল, অবশ্যই পসিবল, বাট নিউট্রালিটিটা থাকতে হবে। সেটা আমার দিক থেকে আমি বলবো যে এটা কোনো একটা রেগুলেশন, নিউট্রালিটি যে ব্যাপারটি বলতেন, সেটি দেখার জন্য তো অবশ্যই বিটিআরসি আছে, হ্যাঁ, তারা দেখবে নিশ্চয়ই। আমরা আরেকটা বিষয়ে যাই। বারবার আমরা অনেকগুলো ওয়ার্কশপে অংশগ্রহণ করেছি বা পার্টিসিপেট করেছি, আপনিও সেখানে ছিলেন। তো সেখানে আমরা দেখেছি বিশেষ করে মানে সবগুলো সেক্টর থেকে এক প্রকার একটা সম্মিলিত, বা যদি অন অ্যান এভারেজ বলি, যে তাদের আপত্তি যে জায়গাটা থেকে বিদেশি বিনিয়োগকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, এবং দেশীয় যে উদ্যোক্তা যারা আছেন বা ব্যবসায়ী আছে যারা, তাদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে অনেকগুলো সেক্টরে। আসলে এইটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আচ্ছা, আমি শুরুতে বললাম যে যেহেতু বিদেশি বিনিয়োগ, আমরা তো চাচ্ছি যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে বিদেশি বিনিয়োগ লাগবে। বিদেশি বিনিয়োগ তো আর এমনি এমনি করবে না কেউ। সবাই এখানে বিজনেস ফিজিবিলিটি দেখবে, তাদের বিজনেস সাস্টেনেবিলিটি দেখবে, দেখেই তো আসবে। হ্যাঁ, তো দেশি বিনিয়োগকে কিন্তু বাধা দেওয়া হয় নাই। দেশে যদি বিনিয়োগকারীরা যদি বিনিয়োগ করতে পারে, 100% দেশি বিনিয়োগ করে একটা কোম্পানি তৈরি করতে পারে। কিন্তু যদি বাংলাদেশে আজকে দেখেন 3টা মোবাইল অপারেটর আছে বাইরের, একটা দেশি স্টেট ওন কোম্পানি আছে। দেশে কিন্তু কোনো ওনারশিপে কোনো বিনিয়োগকারী নাই মোবাইল ইন্ডাস্ট্রিতে। সামনে আসতে পারে। ইন্ডিয়াতে তো হয়েছে যে ইন্ডিয়াতে 14টা মোবাইল অপারেটর ছিল, ইন্ডিয়ান কোম্পানি জিও এসে এখান থেকে 3টে মোবাইল অপারেটর এখন। তাহলে ইন্ডিয়াতে জিও, এয়ারটেল দেশি কোম্পানি, একটা কোম্পানি আছে বিদেশি ভোডাফোন, তাও আবার রেগুলেটর ওইটা এখন স্টেক হোল্ডার, রেগুলেটরের টাকা পে করতে পারে নাই তারা। সুতরাং বাংলাদেশে আমরা দেখছিলাম যেহেতু 2007 সালে আইটিএস পলিসি দিয়ে যে প্রাইভেটাইজ করা হলো এবং লোকাল ইন্ডাস্ট্রিকে যে এনকারেজ করা হলো, তার ফলে কিন্তু কিছু কোম্পানি ক্যাপাবিলিটি তৈরি হয়েছে ওই ধরনের বিনিয়োগ করার। সেই কোম্পানিগুলো যদি সামনে ফার্দার বড় বিনিয়োগ নিয়ে আসে, লোকাল কোম্পানি, কোনো বাধা নেই। কিন্তু টেকনোলজির দিক দিয়েও যদি আমি বলি যে ধরেন আজকাল টেলিকম টেকনোলজিতে বাংলাদেশে কিন্তু ক্যাপাবিলিটি অনেক বেড়েছে। বিদেশি বিনিয়োগ আমরা চাচ্ছি, যদি আমরা লোকাল বিনিয়োগ না করতে পারি বিদেশি বিনিয়োগ আসবে, কিন্তু এমন না যে বিদেশি বিনিয়োগ ছাড়া টেলিকম ইন্ডাস্ট্রি সামনে এগিয়ে যাবে না। এগিয়ে তো গেছে, লোকাল বিনিয়োগ হওয়ার কারণে তো কিছু অনেক দূর এগিয়ে আছে। আরেকটা বিষয় একটু আপনার নজর আনতে চাই। আমরা দেখছি যে এখন পর্যন্ত খসড়া নীতিমালায় যে 3টা স্তরের কথা বলা হয়েছে, সেখানে আগের কাঠামোকে 3টার মধ্যে মার্জ করা হবে। আপনার কাছে কি মনে হয় যে আসলে যে বহুস্তর ভিত্তিক যে লাইসেন্সিং কাঠামো, এটা যখন এই 3টার সাথে মার্জ হয়ে যাবে, তখন ইন্টারনেটের দাম কমা সহ, গ্রাহকের মানসম্মত সেবা পাওয়া সহ, এই বিষয়গুলো কি আসলে নিশ্চিত হবে? এইখানে আসলে আমাদের নিয়ন্ত্রক সংস্থার একটা বড় ভূমিকা রয়েছে, যে মানসম্মত এবং হচ্ছে যে আপনি দামের কথা বলেছেন। দামের দিক দিয়ে আমি বলবো যে বাংলাদেশে আমরা এখন পর্যন্ত টেলিকম ইন্ডাস্ট্রি থেকে যে সার্ভিসগুলো দিয়ে থাকি, তো এটা রয়েছে যে ভয়েস কল, ডেটা, ইন্টারনেট বা ডেটা যেটা বলছি আমরা, তো বাংলাদেশে কিন্তু আমি যদি ফিক্সড ইন্টারনেটের কথা বলি, আইসপিরা যেটা দেয়, সেটার দাম কিন্তু এখন অনেক কমই আসলে। যেটা ধরেন 30 MBPS এর একটা প্যাকেজ 1200 টাকা, এটা আশপাশের দেশগুলোতেও কিন্তু সিমিলার বা তার চেয়ে কিছুটা বেশি। ফিক্সড ইন্টারনেটের দাম কম। আবার মোবাইল ইন্টারনেটে কিন্তু ধরেন আমরা যদি দেখি পার জিবি ভলিউমের দাম, বাংলাদেশের গড় দাম হচ্ছে, এটা একটা cable.co.uk একটা ওয়েবসাইটে 2023-তে পাবলিশ হয়েছিল। আমরা যদি দেখি যে গড় পার জিবির দাম কত বাংলাদেশে, এটা 24 টাকা। আমাদের এশিয়ার মধ্যে এটা পাকিস্তান এবং ইন্ডিয়ার চেয়ে বেশি। পাকিস্তানে 14 টাকা, ইন্ডিয়াতে 19 টাকা, বাংলাদেশে 24 টাকা। বাংলাদেশে প্যাকেজ যদি কিনেন আপনি, আনলিমিটেড থেকে শুরু করে লোয়েস্ট প্যাকেজ 5 টাকা থেকে 50 টাকার মতো দাম হয়। আপনি আনলিমিটেড প্যাকেজ কিনতে পারেন 500 টাকা দিয়ে, আবার আপনি
টাকা দিয়ে 500 MB ভলিউম কিনতে পারেন। তাইলে মোবাইল ইন্টারনেটের দাম কমার কিছুটা সুযোগ রয়েছে আসলে এখানে। কিন্তু ভ্যালু চেন যদি দেখেন, আমি যেহেতু শুরুতে বলেছি যে খুব বেশি কিন্তু চেঞ্জ হচ্ছে না, এখানে একটা লেয়ারে কিছু মার্জ হচ্ছে, তাতে অনেক কস্ট কমে যাবে এটা বলার কোনো সুযোগ নাই আসলে। অনেক কস্ট কমে যাবে সুযোগ নাই, কিন্তু আমাদের যেই পার্টটুকু আপনি বলতে চাচ্ছেন গুণগত মান ইমপ্রুভ করার অনেক সুযোগ রয়েছে আমাদের। তাহলে প্রস্তাবনাগুলো আসলে কি হতে পারে, যে প্রস্তাবনাগুলোর মাধ্যমে আসলে আরেকটু আমরা গুণগত সেবা গ্রাহক পর্যায়ে দিতে পারি? আচ্ছা, সেইখানে ধরেন প্রথমত হচ্ছে যে দুইটা পার্ট যদি করি আমি, একটা ফিক্সড টেলিকম আর একটা হচ্ছে মোবিলিটি। ফিক্সড টেলিকমে আমাদের এখন পর্যন্ত যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, যে এনটিটিএনরা যে আন্ডারগ্রাউন্ড ফাইবার করেছে একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত, এই জায়গাটাতে অনেক ইনভেস্টমেন্ট দরকার অ্যাক্সেস নেটওয়ার্কে, যেখানে আমাদের অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কটা একদম হাউস হোল্ডে ঢুকে যাবে লাইক আদার ইউটিলিটিস। আমাদের ইলেকট্রিসিটি যায় আন্ডারগ্রাউন্ড দিয়ে বা ওভারহেড দিয়ে, স্ট্রাকচারের নেটওয়ার্ক দিয়ে, আমাদের গ্যাস পাইপলাইন যায় মাটির নিচ দিয়ে, আমাদের পানির লাইন যায় মাটির নিচ দিয়ে, এগুলো তো সব ইউটিলিটি। ইন্টারনেট বা টেলিফোনও তো একটা ইউটিলিটি। এটা শুধু আমরা দেখি যে বিভিন্ন এলাকায় ওভারহেড যাচ্ছে এবং সেটা খুব ক্লাটার হয়ে থাকছে, হঠাৎ করে কোনো কারণে কেটে দিচ্ছে, তখন সার্ভিস ইন্টারাপশন হচ্ছে। এই অ্যাক্সেস নেটওয়ার্কের প্রচুর ইনভেস্টমেন্ট দরকার আমাদের বাংলাদেশে, সেটা মোবাইলের টাওয়ার পর্যন্ত ফাইবারই বলেন, আর হাউস হোল্ড বা বিজনেস বিল্ডিংগুলোতে আন্ডারগ্রাউন্ডে ফাইবার যাওয়া বলেন, এই জায়গাটাতে ইনভেস্টমেন্ট দরকার অনেক। তাহলে আমরা আসলে টেলিযোগাযোগ খাতের যে টেকসই উন্নয়ন আমরা যেটাকে বলি, তাহলে টেকসই উন্নয়নের জন্য কি কি প্রস্তাবনা আসলে থাকতে পারে বা কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? এই নীতিমালা তো আছেই, এর সাথে আসলে আর কি করা যেতে পারে ব্রডার সেন্স? জি, সেটাই আমি ব্রডার সেন্সে বলবো যে এতদিন পর্যন্ত আমরা একটা জায়গাকে পলিসি ছিল কিন্তু আমরা অ্যাড্রেস করিনি, সেটা অ্যাড্রেস করার চেষ্টা করা হয়েছে কিন্তু সঠিকভাবে হয় নাই। সেটা অর্থনীতিতে বলে যে দুইটা জিনিস আছে, একটা মার্কেট গ্যাপ, একটা অ্যাক্সেস গ্যাপ। আমরা পলিসি দিয়ে মার্কেট গ্যাপ ফুলফিল করার চেষ্টা করছি, যাতে ডিমান্ড থাকলে সাপ্লাই তৈরি হয়ে যায় প্রাইভেট সেক্টর বা পাবলিক সেক্টর দিয়ে। কিন্তু অ্যাক্সেস গ্যাপটা হচ্ছে যে আমি যেটা বলছিলাম বারে যে প্রান্তিক পর্যায়ের লোকজন যারা, যেখানে ইনফ্রাস্ট্রাকচার নাই, আবার যাদের অ্যাফোর্ডেবিলিটিও নাই এবং লিটারেসিও নাই, ডিজিটাল লিটারেসি নাই, ওই জায়গাটাকে অ্যাড্রেস করাটা খুব জরুরি আমাদের দেশে এখন। কারণ এটা ITU থেকেও আইডেন্টিফাইড হয়েছে, বাংলাদেশের যে ICT ইন্ডেক্সে বাংলাদেশের পজিশন যেখানে, যে স্কোর 62 সামথিং লাইক দ্যাট, এবং মিডল ইনকাম কান্ট্রিতে ওরা 64.8, ওই জায়গাটাতে খুব বেশি পিছিয়ে নাই, আশপাশের দেশে অনেকের চেয়ে অনেক পিছিয়ে আছে আমরা। কিন্তু ধরেন আমাদের অ্যাক্সেস গ্যাপটা ফুলফিল করার জন্য এ পর্যন্ত যা প্রজেক্ট নেওয়া হয়েছে তার চেয়ে আরও বেশি প্রজেক্ট আসতে হবে সামনে, যাতে আমরা স্মার্টফোন পেনিট্রেশন অনলি 50%, আমাদের স্মার্টফোন পেনিট্রেশন বাড়ানোর জন্য ইদানিং সরকার কিছু উদ্যোগ নিচ্ছেন যে লোন দিবেন স্মার্টফোন কেনার জন্য থ্রু বিকাশ বা নগদ। তো এই ধরনের ইনিশিয়েটিভগুলো দরকার, যাতে একদিক দিয়ে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে, সার্ভিস প্রোভাইডার আসবে, অন্যদিকে কনজিউমারের অ্যাফোর্ডেবিলিটি বাড়াতে হবে, যাতে আমরা ডিজিটাল সার্ভিসগুলো তারা অ্যাভেল করতে পারে, নতুন নতুন সার্ভিস যাতে অ্যাভেল করতে পারে। আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার কাছে লাস্ট প্রশ্ন একটু ছোট করে জানতে চাই। আমি যদি গ্রাহকের পার্সপেক্টিভ থেকে যদি আপনাকে প্রশ্ন করি বা জানতে চাই যে আসলে এই যে নীতিমালা তৈরি হচ্ছে, এই নীতিমালা থেকে একজন গ্রাহক হিসেবে আপনার প্রত্যাশাটা কি বা আপনার মূল্যায়নটা কি থাকবে? গ্রাহক হিসেবে আমি চাবো যে আমার সার্ভিস কোয়ালিটি ভালো হতে হবে, যেটা একটু আগেও বলেছি আমি। আমাকে কি আরও এই ডেটা ভয়েসের বাইরে আরও নতুন নতুন সার্ভিস আমাকে দিবে কি না এই পলিসির আউটকাম হিসেবে, এবং সেটার সার্ভিসের মানটা ঠিক থাকবে কি না, এটা খুবই ইম্পর্ট্যান্ট। তো আমি আশা করব যে এই পলিসির মাধ্যমে যেগুলো চেঞ্জ আসবে তাতে রিফ্লেকশন হয়ে এই জিনিসগুলো যাতে গ্রাহক পর্যায় পর্যন্ত পৌঁছাতে পারে। ধন্যবাদ আপনাকে আজকে এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, বাংলা ভিশনকে ধন্যবাদ, দর্শকদেরকে শুভেচ্ছা, ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা ডিজিটাল লাইফ অনুষ্ঠানে টেলিযোগাযোগ খাতের বিভিন্ন সংস্কার নিয়ে কথা বলছিলাম। আমরা প্রত্যাশা করব এই সংস্কারের মাধ্যমে গ্রাহকের স্বার্থ সংরক্ষিত থাকুক, এমন প্রত্যাশায় শেষ করছি আজকের ডিজিটাল লাইফ অনুষ্ঠান। পরবর্তীতে আবারও নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো এপিসোডে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।